হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই এই জেনারেল নলেজ ক্লাসটা নিয়ে আসি প্রতিদিন সকালবেলায়। আজকে নিয়ে এসেছি 5 নম্বর সেট। এর আগে আমি 4টে সেট করে দিয়েছি। এছাড়াও তোমাদের জন্য 2023-এ এসে যাওয়া পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল 1 থেকে 77 নম্বর সেট তোমাদের আমি করে দিয়েছি এবং তোমাদের পিডিএফও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এছাড়া শুধু এসএসসি জিডি নয়, এসএসসি এমটিএস, এসএসসি সিএএসএল বলো, কলকাতা পুলিশ বলো, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। নিচের মধ্যে কে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি শেষ মৌর্য সম্রাটকে হত্যা করে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? আর শুঙ্গ বংশ মৌর্য সম্রাটকে পরাজিত করে কিন্তু এই শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি কে? তো শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। ঠিক আছে, বৃহদ্রথকে হত্যা করে কিন্তু এই শুঙ্গ বংশটি প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি হলেন পুষ্যমিত্র। পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু এই মৌর্য সম্রাট, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, অবশ্যই এটা লাইক করে দেবে। পরবর্তী প্রশ্ন। ব্রিটিশরা ভারতে 1930 সালে এপ্রিল মাসে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের নেতৃত্বে যিনি মাস্টারদার নামে জনপ্রিয় ছিলেন, নিম্নলিখিতর মধ্যে কে? তো মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন, যিনি 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন? তো মাস্টারদার নামে আমরা কাকে চিনি? তো সঠিক উত্তর হবে সূর্য সেন। মাস্টারদার নামে আমরা সূর্য সেনকে কিন্তু চিনি। ঠিক আছে, আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? 1930 সালে কিন্তু হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন। পুকুনিয়া একটি পরজীবী। এটা কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় চলে এসেছে। পুকুনিয়া একটি পরজীবী। তো পুকুনিয়া কি? পুকুনিয়া কিন্তু একটি ছত্রাক। ঠিক আছে, পুকুনিয়া কি? একটি ছত্রাক। পরবর্তী প্রশ্ন। নিচের কোন অলিম্পিকে ভারতীয় ফুটবল দল চতুর্থ স্থান অর্জন করেছিলেন? ভাবতে অবাক লাগে না এই প্রশ্নটা, যে চতুর্থ স্থান অধিকার করেছে। যে ভারতীয় ফুটবল এখন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে না, সেই ভারতীয় ফুটবল দল কিন্তু একবার অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিল। এটা কিন্তু খুবই একটা মানে কি এখন অবাক বিষয়। তো কোন অলিম্পিকে? তো 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে কিন্তু ভারতীয় ফুটবল দল কিন্তু চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ঠিক আছে, খুবই অবাক করা বিষয় যে আমরা এখন অলিম্পিকে সুযোগ পাই না, কিন্তু একদিন আমাদেরই ভারতীয় ফুটবল টিম কিন্তু অলিম্পিকে খেলতো এবং চতুর্থ স্থান অর্জনও করেছিল। চলো নেক্সট। তোমাদের এসএসসি দেখো, এসএসসি জিডি বলো, এসএসসি এমটিএস বলো, সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু তুলে দেয়, প্রশ্ন কিন্তু অনেক বড় করে দেয়। ঠিক আছে, অক্টোবর এবং নভেম্বর মাসে তামিলনাড়ু উপকূল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্ব কর্ণাটক এবং দক্ষিণ পূর্ব কেরালায় প্রবল বৃষ্টিপাতের জন্য নিচের কোন বর্ষা দায়ী? দেখুন, অক্টোবর ও নভেম্বরে সেই সময় কি মানে প্রত্যাবর্তন মৌসুমি বায়ুর ফলে, ঠিক আছে, প্রত্যাবর্তন মৌসুমি বায়ুর ফলে কিন্তু এই অক্টোবর নভেম্বরে কিন্তু তামিলনাড়ু উপকূল, কর্ণাটক, কেরালায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। মানে যে মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সময় কিন্তু এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এখানে কোন বর্ষা দায়ী? এটা কিন্তু
উত্তর পূর্ব বর্ষা কিন্তু এর জন্য দায়ী। এই উত্তর পূর্ব বর্ষা যখন ফেরত যায়, মানে ফিরে চলে যায়, তখন কিন্তু এই তামিলনাড়ু উপকূল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। তারপর দেখো, সবুজ বিপ্লবের প্রেক্ষাপটে এইচওয়াইভি এর এইচের বলতে কি বোঝো? সবুজ বিপ্লব, ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশকের শেষের দিকে বা 1968 সালে। বিশেষ করে খাদ্যশস্য বিশেষ করে গম চাষে কিন্তু ব্যাপক উন্নতি হয়েছিল। ঠিক আছে, তো এইচ বলতে বলা হয় উচ্চ বা হাই। ঠিক আছে, এইচ বলতে বোঝায় হাই বা উচ্চ। ঠিক আছে, চলো নেক্সট। কোন বছরে 86তম সংবিধান সংশোধন করা হয়েছিল, যেখানে যোগ করা হয় 11তম মৌলিক কর্তব্য? তো 86তম সংবিধান সংশোধন কবে সংশোধন হয়েছিল? তো মূল যে প্রথমে যে 1976 সালে যে মৌলিক কর্তব্য সংযোগ করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সেখানে কিন্তু 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু একটি মৌলিক কর্তব্য যুক্ত করার ফল কিন্তু তখন হয়ে গেছিল 11টি মৌলিক কর্তব্য। তো তোমাদের প্রশ্ন এসেছে 86তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? তো 86তম সংবিধান সংশোধন হয়েছিল 2002 সালে। ঠিক আছে, 2002 সালে কিন্তু 86তম সংবিধান সংশোধন হয়েছিল। আর মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্য কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর কোন কমিটির সুপারিশে? শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে? 51 অনুচ্ছেদে। আর ভাগ বলতে বলা হয় 4 ভাগে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলিতে কেন্দ্রীয় সরকারের মূলধনের মালিকানার অনুপাত কত? তো তোমাদের এসএসসি জিডিতে কিন্তু টোটাল 20টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ থাকবে, তার সঙ্গে সাম্প্রতিক ঘটনা যুক্ত হবে। তো 20টি, প্রতিটি প্রশ্নের মার্ক কত? 2। তো 40 মার্কের কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর কি হবে? 50%। আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলিতে কেন্দ্রীয় সরকারের মূলধনের মালিকানার অনুপাত কত? 50%। পরবর্তী প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তির প্রাথমিক উৎস কি? তো দেখো, এই যে প্রশ্নগুলো করাচ্ছি সব কিন্তু এসএসসি পরীক্ষায়, তোমাদের এসএসসি কিন্তু পরীক্ষায় কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আর এসএসসি কিন্তু একটা জিনিস কি, প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট করে। তো এইসব প্রশ্ন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বাস্তুতন্ত্রের শক্তির প্রাথমিক উৎস কি? শক্তির প্রাথমিক উৎস কি? সূর্যলোক। বাস্তুতন্ত্রের সমস্ত শক্তির উৎস কি? প্রধান উৎস কি? অবশ্যই সূর্যলোক কিন্তু বাস্তুতন্ত্রের শক্তির প্রাথমিক বা প্রধান উৎস। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে শহুরে বসবাস জনসংখ্যার শতাংশ কত ছিল? আমি তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলছি, 2011 সালের জনগণনা থেকে আসবে। 2011 সালের জনগণনা থেকে তোমাদের প্রশ্ন আসবেই, আমি 100% তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, কমন দিলাম। তো 2011 সালের জনগণনা অনুযায়ী শহরে বসবাস করা লোক সংখ্যা ছিল 31.16%। ঠিক আছে, মোট জনসংখ্যার 31.16% মানুষ শহরে বাস করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অভ্যন্তরীণ নদী বন্দর? গোপালপুর কোথায়? উড়িষ্যা। মারমাগাঁও কোথায়? মারমাগাঁও গোয়া। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। দেখো, আমাদের যে কলকাতা, সেটা কিন্তু হুগলি নদীর তীরে, তো এটা কিন্তু একটা নদী বন্দর। ঠিক আছে, কলকাতা বন্দর কিন্তু আমাদের একটি নদীমাতৃক বন্দর। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লেখা, এখানে বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে। ঠিক আছে, মিস্টেক, বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা।
চোখের বালি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। পথের বসালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যের অধিকার মহেশ্বেতা দেবী, তাই তো? তো দুর্গেশ নন্দিনী কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ঠিক আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু লেখা দুর্গেশ নন্দিনী। আর পথের পাঁচালী কার? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। অরণ্যের অধিকার মহেশ্বেতা দেবী। চলো নেক্সট। নিম্নলিখিত চোল রাজাদের মধ্যে কে তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন? তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন প্রথম রাজরাজ চোল, ঠিক আছে? প্রথম রাজরাজ চোল কিন্তু রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি কোন বংশের শাসক ছিলেন? তিনি কিন্তু চোল রাজবংশের শাসক ছিলেন। চোল বংশের প্রতিষ্ঠাতা থেকে রাজা বিজলাই কিন্তু চোল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, নাগাল্যান্ডের নিচের কোন উপজাতিটি মিমকুট উৎসব পালন করে? এই উৎসব বলো বিভিন্ন, ঠিক আছে, আদিবাসী উৎসব বলো, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসবে তোমাদের এসএসসি পরীক্ষায়, ঠিক আছে? তো নাগাল্যান্ডের কোন উপজাতি মিমকুট উৎসব পালন করে? তো সঠিক উত্তর কুকি। নাগাল্যান্ডের কুকি উপজাতিরা কিন্তু এই মিমকুট উৎসবটি পালন করে থাকে। একটু তোমাদের কাছে একটু লাইক চাই, ঠিক আছে? অবশ্যই লাইক করবে আর প্রথম থেকে ভিডিওগুলো দেখবে। তোমাদের কিন্তু সমস্ত এই যে প্রশ্নগুলো করাচ্ছি সব বলছি কিন্তু এসএসসি তোমাদের কিন্তু নিয়ে এসে। চলো নেক্সট। ও রক্তের গ্রুপের একজন ব্যক্তি কোন রক্তের গ্রুপের ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে? তো ও রক্তের গ্রুপের একজন ব্যক্তি সবসময় কিন্তু ও রক্তের মানুষের কাছ থেকে কিন্তু রক্ত গ্রহণ করতে পারবে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? রামকৃষ্ণ মিশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। 1897 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ। দেখো একটা প্রশ্ন এসেছিল, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন, ধর্মীয় সভায় বক্তৃতা দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়েছিল 1893 সালে। তো 1893 সালে কিন্তু বিশ্ব ধর্ম সম্মেলন যেটি শিকাগোতে হয়েছিল সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন। আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। কে? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, প্রথম প্রধানমন্ত্রী কে যিনি সংসদ অধিবেশনের বাইরে পদত্যাগপত্র জমা দেন? তো দেখো এই যে প্রশ্নটা, নিজের কোন প্রধানমন্ত্রী কোনোদিন সংসদে পা দেননি, সংসদে ঢোকেনি, কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি কে? তিনি কিন্তু চৌধুরী চরণ সিং, ঠিক আছে? চৌধুরী চরণ সিং যিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি কিন্তু সংসদের বাইরেই কিন্তু পদত্যাগ গ্রহণ পত্র জমা দিয়েছিলেন। তিনি কখনোই কিন্তু সংসদ অধিবেশনে যাননি। চলো নেক্সট। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? সবচেয়ে বড় অবশ্যই এশিয়া, তাই তো? সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। আর দ্বিতীয় কোনটি হবে? দ্বিতীয় কিন্তু আফ্রিকা। আফ্রিকা মহাদেশ কিন্তু দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তো তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে তৃতীয় বৃহত্তম বা থার্ড, ঠিক আছে, তৃতীয় নম্বর বৃহত্তম মহাদেশ কোনটি? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি প্রথম নারীদের ভোটদানের অধিকার, ঠিক আছে, ভোটদানের অধিকার হবে এখানে, ঠিক আছে, প্রদান করেছিলেন? কোন দেশ প্রথম নারীদের ভোটদানের অধিকার প্রদান করেছিলেন? তো সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড প্রথম দেশ যেখানে কিন্তু মেয়েদের বা মহিলাদের ভোটদানের অধিকার দিয়েছিলেন। আর ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 326 কিন্তু এই ভোটদানের অধিকার আছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানে বলছি, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 326 কিন্তু আমরা ভোট দিতে পারি। আর 324 কি বলা আছে? নির্বাচন কমিশনের কথা কিন্তু বলা আছে, ঠিক আছে?
ভারতে কোন দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়? ভারতের কোন দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়? জাতীয় যুব দিবস, যেটা স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। তো স্বামী বিবেকানন্দর জন্মদিন 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারিতে কিন্তু জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, ভারতের জাতীয় যুব দিবস কখন পালন করা হয়? 12ই জানুয়ারি। এবার চলো সাম্প্রতিক ঘটনা আমরা দেখে নিই। বলেছে কোন ভারতীয় ক্রিকেটার স্পেনের ফুটবল লিগ লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? তো স্পেনের যে লিগ খেলা হয় সেটা বলা হয় লা লিগা, তাই তো? তো সেই লা লিগার ভারতীয় কোন ক্রিকেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? তো তিনি হলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ঠিক আছে, রোহিত শর্মা কিন্তু লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঠিক আছে, 2023-এ কোথায় প্যারা খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে? 17 তারিখ পর্যন্ত চলবে কিন্তু। ঠিক আছে, 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে। সেটা হলো ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু 2023 সালের প্যারা খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের পুরুষ হকি দল 2023-এর এশিয়ান গেমসের স্বর্ণ পদক জিতেছে? 2023 যেটি অনুষ্ঠিত হয়েছিল চীনের হোয়াংজুতে, তাই তো? হোয়াংজুতে হয়েছিল। তো 2023-এ কোন দেশ পুরুষ হকি দল স্বর্ণপদক পেয়েছে? তো আমাদের ভারত কিন্তু 2023 সালের পুরুষ হকি দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। এছাড়া 2020 সালের যে টোকিও অলিম্পিক সেখানে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। ঠিক আছে, 2023 ডিসেম্বর অনুযায়ী রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? 2023 সালে ডিসেম্বরে। তো 2023-এর ডিসেম্বরে কিন্তু 5 রাজ্যের বিধানসভার ফল প্রকাশিত হয়েছে। তো 5টি যে মুখ্যমন্ত্রী নতুন, সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো তিনি হলেন কে? তো রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হলেন? তিনি হলেন ভজনলাল শর্মা। পরবর্তী প্রশ্ন, 2023-এ 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পরিচালক হিসাবে কে নির্বাচিত হয়েছেন? খুব ভালো প্রশ্ন। তো 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছিলেন আল্লু অর্জুন, তাই তো? সেরা অভিনেতা হয়েছিলেন আল্লু অর্জুন। তো আর সেরা পরিচালক হয়েছেন কে? নিখিল মহাজন। অবশ্যই তোমরা নোট করে নেবে, এবং আমি তোমাদের কিন্তু পিডিএফটা খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, পিডিএফটা অবশ্যই দেবো। তো বন্ধুরা, এই পর্যন্তই থাকলো। আবার আগামীকাল